হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ। আর আমি মীনাক্ষী। আজকে আমরা চলে আসলাম আমাদের ইয়েলোস্টোন ট্রাভেল লগ পার্ট 2 নিয়ে। আজ খুব ভোরে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। বাইরে তখনও পুরোপুরি সকাল হয়নি। চারপাশে হালকা অন্ধকার, ঠান্ডা বাতাস আর নিস্তব্ধ এক পরিবেশ, যেন পুরো প্রকৃতি ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠছিল। গাড়ি নিয়ে আমরা ইয়েলোস্টোনের আপার লুপের দিকে এগুচ্ছিলাম। রাস্তার দুপাশে বিশাল পাইন বন, দূরে পাহাড়ের চূড়া আর সকালের কুয়াশা মিলিয়ে পুরো পথটা যেন সিনেমার কোনো দৃশ্যের মতো লাগছিল। ধীরে ধীরে আকাশের রং বদলাতে শুরু করলো। গাঢ় নীল আকাশে কমলা আর সোনালি আলোর আভা ছড়িয়ে পড়ছিল। আর ঠিক তখনই ওই যে দূরে দেখা যাচ্ছিল হট স্প্রিং আর গাইজারগুলোর সাদা বাষ্প ঠান্ডা বাতাসে ধোঁয়ার মতো ভেসে উঠছে। সকালের আলো পড়ে সেই বাষ্পগুলোকে আরও রহস্যময়, আরও স্বপ্নের মতো সুন্দর লাগছিল। মনে হচ্ছিল পুরো ইয়েলোস্টোন যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে। চারিদিকে এত শান্তি যে শুধু বাতাসের শব্দ আর মাঝে মাঝে দূরের পাখির ডাক শোনা যাচ্ছিল। সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের ওপার থেকে উঠতে শুরু করলো, তখন পুরো উপত্যকা সোনালি আলোয় আলোকিত হয়ে উঠল। সেই মুহূর্তটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। প্রকৃতির এত বিশালতা আর সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ছোট কিন্তু একই সাথে খুব শান্ত মনে হচ্ছিল। ইয়েলোস্টোনের এই সকালটা শুধু একটা সানরাইজ না, এটা ছিল একটা অনুভূতি। এমন একটা মুহূর্ত যেখানে সময় যেন একটু ধীরে চলে আর আপনি শুধু প্রকৃতির সৌন্দর্যটা নিঃশব্দে অনুভব করতে থাকেন। আর সেই অসাধারণ সকাল নিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের ইয়েলোস্টোন অ্যাডভেঞ্চার। এই যে ইয়েলোস্টোনের হট স্প্রিংগুলো, এগুলো শুধু সুন্দরই না, এগুলোর পেছনে আছে অসাধারণ এক বৈজ্ঞানিক রহস্য। ইয়েলোস্টোনের মাটির অনেক গভীরে রয়েছে বিশাল গরম ম্যাগমা বা গলিত শিলা। বৃষ্টি আর বরফের পানি ধীরে ধীরে মাটির ফাঁক দিয়ে নিচে নেমে যায়। এরপর সেই পানি ম্যাগমার তাপে অত্যন্ত গরম হয়ে আবার উপরের দিকে উঠে আসে। যখন এই গরম পানি মাটির উপরে জমা হয়, তখন তৈরি হয় হট স্প্রিং বা উষ্ণ পানির ঝর্ণা। আর ঠান্ডা বাতাসের সাথে সংস্পর্শে এসে সেই গরম পানি থেকে বাষ্প উঠতে থাকে, যেটা দূর থেকে ধোঁয়ার মতো দেখা যায়। আর এই যে হট স্প্রিংয়ের চারপাশে সাদা সাদা আবরণ বা স্তর দেখা যাচ্ছে, সেগুলো আসলে খনিজ পদার্থের জমে থাকা স্তর। গরম পানি যখন মাটির নিচ থেকে উপরে উঠে আসে, তখন সেই পানির সঙ্গে থাকে ডিজলভড মিনারেলস, স্পেশালি ক্যালসিয়াম কার্বনেট। পানি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকলে সেই খনিজগুলো পানির বাইরে জমা হতে শুরু করে। বছরের পর বছর ধরে জমে থাকা খনিজই তৈরি করে এই রকম সাদা রঙের স্তর, যেগুলো দেখতে অনেকটা বরফ বা পাথরের মতো লাগে। বিশেষ করে ম্যামথ হট স্প্রিংয়ের এই সাদা স্তরগুলো খুব সুন্দর দেখা যায়। এগুলোকে বলা হয় ট্র্যাভার্টাইন টেরেস। আর মজার ব্যাপার হলো, এই ফরমেশনস সবসময় পরিবর্তিত হতে থাকে। কোথাও নতুন পানি প্রবাহিত হলে নতুন স্তর তৈরি হয়, আবার কোথাও পানি বন্ধ হয়ে গেলে সেই অংশ শুকিয়ে রং বদলে যায়। দূর থেকে যখন ধোঁয়ার মতো বাষ্প আর এই সাদা মিনারেল লেয়ার্স একসাথে দেখা যায়, তখন পুরো জায়গাটা সত্যিই মনে হয় অন্য কোনো গ্রহের। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওল্ড ফেইথফুল। ওল্ড ফেইথফুলের পথে যেতে যেতে প্রথমে আমাদের চোখে পড়েছিল পাহাড়ের গা বেয়ে নেমে আসে সুন্দর ঝর্ণা। ঠান্ডা সকালের আলোয় ঝর্ণার পানি চকচক করছিল, আর চারপাশের পাথর আর পাইন গাছ মিলিয়ে পুরো দৃশ্যটা ছিল অসম্ভব শান্ত আর মেসমেরাইজিং। তারপর ধীরে ধীরে সামনে খুলে গেল বিশাল উপত্যকাময় প্রান্তর। যতদূর চোখ যায় শুধু বিস্তীর্ণ ঘাসভূমি, দূরে পাহাড়ের সারি, আর মাঝে মধ্যে ধোঁয়ার মতো সাদা বাষ্প উঠে আসছে গাইজার আর হট স্প্রিংগুলোর দিক থেকে। পুরো জায়গাটা এত বিশাল আর নিস্তব্ধ লাগছিল যে মনে হচ্ছিল প্রকৃতি এখানে নিজের ছন্দে নিঃশব্দে বেঁচে আছে। এরপর রাস্তার পাশ দিয়ে দেখা মিলল আঁকাবাঁকা পাহাড়ি নদীর। সকালের নরম আলোয় নদীর পাহাড়ি রূপালি আভা ছড়াচ্ছিল। কখনো নদীটা একদম রাস্তার পাশে চলে আসছিল, আবার কখনো পাইন বনের ভেতর দিয়ে দূরে হারিয়ে যাচ্ছিল। চারপাশে ঘন পাইন বন, দূরে তুষার ঢাকা পাহাড় আর ঠান্ডা বাতাসে ভেসে ওঠা গাইজারের বাষ্প, সব মিলিয়ে পুরো পথটাই যেন একটা মুভিং পেইন্টিংয়ের মতো লাগছিল। সত্যি বলতে, ওল্ড ফেইথফুলে পৌঁছানোর আগেই এই পথটাই ছিল ইয়েলোস্টোনের সবচেয়ে ম্যাজিক্যাল অংশগুলোর একটি।
পথে যেতে যেতে এই শান্ত পাহাড়ি নদীর পাশে এসে আমরা আর গাড়ির ভেতরে থাকতে পারিনি। চারপাশের দৃশ্য এত সুন্দর ছিল যে নিজে থেকেই একটা ছোট্ট স্টপ নিয়ে ফেললাম। নদীর ঠান্ডা স্বচ্ছ পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছিল, আর তার শব্দ পুরো নিস্তব্ধ পরিবেশটাকে আরও শান্ত করে তুলছিল। চারিদিকে ঘন পাইনের গাছ, দূরে পাহাড় আর ঠান্ডা সকালের বাতাস, সব মিলিয়ে মুহূর্তটা ছিল অসম্ভব রিফ্রেশিং। আমরা কিছুক্ষণ শুধু নদীর পাশে দাঁড়িয়েছিলাম। কোনো তাড়াহুড়ো না, কোনো শব্দ না, শুধু প্রকৃতির মাঝে ছোট্ট একটা বিরতি। মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যেখানে কিছু না করেও অনেক ভালো লাগে। ইয়েলোস্টোনের সেই ছোট্ট স্টপটা ঠিক তেমনই ছিল। মনে হচ্ছিল সময়টা একটু ধীরে চলে যাচ্ছে, আর আমরা শুধু সেই শান্তি, ঠান্ডা বাতাস আর পাহাড়ি নদীর সৌন্দর্যটা নিঃশব্দে অনুভব করে যাচ্ছিলাম। সত্যি বলতে সেই কয়েক মিনিটের স্টপটা পুরো যাত্রাকে আরও স্পেশাল করে দিয়েছিল, কারণ কখনো কখনো ডেস্টিনেশনের চেয়ে পথের এই ছোট ছোট শান্ত মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে থেকে যায়। চলুন এরপরে আপনাদেরকে নিয়ে যাই ইয়েলোস্টোনের সবচেয়ে বিখ্যাত আইকনিক জায়গা ওল্ড ফেইথফুলের দিকে। পথে যেতে যেতেই চারপাশের পরিবেশ বদলাতে শুরু করলো। দূর থেকে দেখা যাচ্ছিল মাটির বুক চিরে উঠতে থাকা সাদা বাষ্প, কোথাও ছোট ছোট উষ্ণ পানির ধারা, কোথাও ফুটন্ত কাদামাটি, আবার কোথাও মাটির ফাঁক দিয়ে বের হয়ে আসছে গরম বাষ্প। পুরো এলাকাটাই যেন পৃথিবীর ভেতরের শক্তির এক জীবন্ত প্রকাশ। তুমি কি ওল্ড ফেইথফুলের পিছনে সায়েন্সটা জানো? না তো, কি বলো তো? ওল্ড ফেইথফুল শুধু একটি গাইজার না, এটি আসলে পৃথিবীর জিওথার্মাল অ্যাক্টিভিটি এর সবচেয়ে ফ্যাসিনেটিং উদাহরণগুলোর একটি। ইয়েলোস্টোনের অনেক গভীরে রয়েছে বিশাল গরম ম্যাগমা চেম্বার বা গলিত শিলার স্তর। বৃষ্টি আর বরফের পানি ধীরে ধীরে মাটির নিচে সিপ করে নেমে যায়। এরপর সেই পানি পৃথিবীর গভীরে থাকা অত্যন্ত গরম শিলার সংস্পর্শে এসে প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু সেই পানি সহজে উপরে উঠতে পারে না। মাটির নিচে ন্যারো আন্ডারগ্রাউন্ড চ্যানেল আর চেম্বারের কারণে ভিতরে পানি আটকে থাকে। গভীরে থাকার কারণে পানির উপর প্রচণ্ড চাপ তৈরি হয়। সেই চাপে পানি ফুটন্ত তাপমাত্রার চেয়েও বেশি গরম হয়ে যায়, কিন্তু তখনও পুরোপুরি বাষ্পে পরিণত হতে পারে না। একসময় নিচের অংশের কিছু পানি হঠাৎ করে স্টিম বা বাষ্পের রূপ নেয়, আর বাষ্পের এক্সপানশনের কারণে উপরের গরম পানি প্রচণ্ড চাপ নিয়ে উপরের দিকে ধাক্কা খায়। তখনই শুরু হয় ইরাপশন, অর্থাৎ মাটি ফুঁড়ে বিশাল শক্তিতে গরম পানি আর বাষ্প আকাশের দিকে ছিটকে ওঠে। ওল্ড ফেইথফুলের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এর প্রেডিক্টেবিলিটি। এটি প্রায় নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইরাপ্ট করে, সাধারণত প্রতি 90 মিনিটের মতো। আর সেই কারণেই এর নাম রাখা হয়েছে ওল্ড ফেইথফুল, কারণ এটি বছরের পর বছর অবিশ্বাস্য নিয়মিতভাবে ইরাপ্ট করে যাচ্ছে। এর ইরাপশন প্রায় 100 থেকে 180 ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে, আর কয়েক হাজার গ্যালন গরম পানি কয়েক মিনিটের মধ্যে বের হয়ে আসে। ভাবতেই অবাক লাগে পৃথিবীর ভিতরের তাপ এবং চাপ কীভাবে এত শক্তিশালী প্রাকৃতিক ফেনোমেনন তৈরি করতে পারে। এই যে শুরু হয়ে গেল সেই বিখ্যাত ইরাপশন। প্রথমে মাটি থেকে হালকা বাষ্প উঠতে লাগলো, কয়েক সেকেন্ডের মধ্যে সেই বাষ্প আরও ঘন হয়ে গেল, আর হঠাৎ করেই মাটির বুক ফেটে বিশাল শক্তিতে গরম পানি আর বাষ্প আকাশের দিকে ছুটে গেল। মনে হচ্ছিল পৃথিবীর ভেতরের কোনো অদৃশ্য শক্তি হঠাৎ করে জেগে উঠেছে। প্রায় 100 থেকে 180 ফুট উঁচু পর্যন্ত পানি উঠে যাচ্ছিল, আর সূর্যের আলোয় সেই পানির কণাগুলো ঝিলমিল করে উঠছিল, যেন আকাশের এক মুহূর্তের জন্য রূপালী পর্দা তৈরি হয়েছে। সবচেয়ে অবিশ্বাস্য লাগছিল এই ওল্ড ফেইথফুলের রেগুলারিটি। এই বিশাল শক্তি বিস্ফোরণ কত নিখুঁতভাবে সময় মেনে ঘটে। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই তার ভেতর শক্তিকে শৃঙ্খলার মধ্যে ধরে রেখেছে। সত্যি প্রকৃতি কত অদ্ভুত, তাই না? ওল্ড ফেইথফুলের সে অসাধারণ ইরাপশন দেখার পর আমরা কিছুটা সময় কাটালাম কাছের একটা রেস্ট এরিয়ায়। আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের এবারের গন্তব্য মিডওয়ে গাইজার বেসিন, বিশেষ করে এর লোয়ার বোর্ডওয়ার্ক এবং বিখ্যাত গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিং। এই মিডওয়ে গাইজার বেসিনের প্রথমেই চোখে পড়ে ফায়ারহোল রিভার। এই নদীর পানি শুধু সাধারণ ঠান্ডা পাহাড়ি পানি না, এর সঙ্গে মিশে আছে আশেপাশের হট স্প্রিং আর গরম ভূগর্ভস্থ পানির প্রভাব। এই কারণে নদীর তীরে কোথাও কোথাও দেখা যায় হলুদ, কমলা আর হালকা সবুজ রঙের আবরণ।
এই রং আসলে পানিতে থাকা মিনারেলস এবং থার্মোফাইলস নামের অণুজীবের কারণে তৈরি হয়। গরম পানির সঙ্গে সালফার, আয়রন এবং অন্যান্য খনিজ উপাদান মিশে নদীর পাথর আর মাটির উপর ধীরে ধীরে জমে যায়। সেই সঙ্গে যেখানে পানির তাপমাত্রা একটু বেশি সেখানে জীবাণু থাকতে পারে না, কিন্তু যেখানে একটু ঠান্ডা সেখানে এই মাইক্রো অর্গানিজমস জন্মায় এবং তারা বিভিন্ন রং তৈরি করে, ফলে নদীর ধারে এক ধরনের প্রাকৃতিক কালার স্টেইনিং দেখা যায়। এই কারণে এই ফায়ারহোল রিভারের পানি অনেক জায়গায় একদম স্বচ্ছ হলেও তার চারপাশের তীরগুলো হলুদ কমলা আভায় রঙিন হয়ে থাকে, যেন প্রকৃতি নিজেই রং দিয়ে নদীর কিনারা আঁকছে। আমরা যখন গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিংয়ের লোয়ার বোর্ডওয়াক এলাকায় পৌঁছালাম তখন মনে হচ্ছিল যেন আমরা ধীরে ধীরে অন্য কোনো পৃথিবীতে প্রবেশ করছি। কাঠের সরু বোর্ডওয়াক এর উপর দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশে শুধু সাদা বাষ্প, গরম পানির ধোঁয়া আর রঙিন জিওথার্মাল ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছিল। কোথাও মাটি থেকে ধোঁয়ার মতো বাষ্প উঠছে, কোথাও ফুটন্ত পানি ছোট ছোট ঢেউ তৈরি করছে। পুরো জায়গাটার পরিবেশ এতটাই সার্রিয়াল ছিল যে বাস্তব মনে হচ্ছিল না। বোর্ডওয়াকের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর নিচের মাটি আসলে খুব পাতলা আর অত্যন্ত গরম। অনেক জায়গায় সারফেসের ঠিক নিচেই ফুটন্ত পানি আর জিওথার্মাল অ্যাক্টিভিটি চলছে। সেই কারণে ভিজিটার্সদের নিরাপদে রাখার জন্য এই এলিভেটেড উডেন পাথ তৈরি করা হয়েছে। আমরা যত সামনে এগোচ্ছিলাম ততই ধীরে ধীরে গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিংয়ের বিশালতা চোখে পড়ছিল। কাছ থেকে প্রথমে শুধু বাষ্প আর নীল পানির অংশ দেখা যাচ্ছিল, কিন্তু একটু একটু করে পুরো স্প্রিংয়ের রঙগুলো স্পষ্ট হতে শুরু করলো। এর কেন্দ্রের পানি ছিল গভীর উজ্জ্বল নীল, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এর কারণ হলো স্প্রিংয়ের মাঝের অংশে তাপমাত্রা অত্যন্ত বেশি, প্রায় বয়েলিং পয়েন্টের কাছাকাছি। এত বেশি তাপমাত্রায় কোনো মাইক্রো অর্গানিজম বাঁচতে পারে না, ফলে পানি একদম পরিষ্কার থাকে আর সূর্যের আলো পানির গভীরে প্রবেশ করে সেই ডিপ ব্লু নীল কালার তৈরি করে। একটু পরেই আমরা যখন আপার প্রিজমেটিক লেকের ভিউ পয়েন্ট দেখব তখন এই ভিউটা আরও স্পষ্ট হয়ে উঠবে এবং আপনারা দেখতে পাবেন কত সুন্দর এবং সাররিয়াল এই ভিউটি। স্প্রিংয়ের একদম কিনারের দিকে যেতে যেতে তাপমাত্রা একটু কমে আসে আর সেখান থেকে শুরু হয় প্রকৃতির সবচেয়ে ফ্যাসিনেটিং কালার প্যালেট। এই অংশে জন্মায় থার্মোফিলিস নামে এক বিশেষ ধরনের হিট লাভিং মাইক্রো অর্গানিজমস। তারা বিভিন্ন টেম্পার জোনে বেঁচে থাকে এবং প্রত্যেকে আলাদা পিগমেন্ট তৈরি করে, কেউ কমলা, কেউ হলুদ, কেউ সবুজ বা লালচে রঙের লেয়ার তৈরি করে। ফলে পুরো স্প্রিংটা দেখতে লাগে যেন এক বিশাল জীবন্ত রেইনবো, যার মাঝখানে গভীর নীল আর চারপাশে ছড়িয়ে আছে কমলা, হলুদ আর সবুজের অসাধারণ গ্রেডিয়েন্ট। চারপাশে উঠতে থাকা উষ্ণ বাষ্প, পানির হালকা বাবলিংয়ের সাউন্ড আর সেই অস্বাভাবিক সুন্দর রঙগুলো একসাথে মিলিয়ে পুরো জায়গাটাকে অলমোস্ট আনরিয়েল লাগছিল। সত্যি বলতে নিচ থেকে গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিংকে দেখার অভিজ্ঞতা শুধু একটা সুন্দর জায়গা দেখা না, এটা ছিল পৃথিবীর ভিতরের হিট, ওয়াটার, মিনারেলস আর মাইক্রোস্কোপিক লাইফ একসাথে মিলে কিভাবে এত ব্রেথ টেকিং বিউটি তৈরি করতে পারে তার এক জীবন্ত উদাহরণ। ইট ইজ ট্রুলি এ মিরাকল অফ নেচার অ্যান্ড উই আর লাকি উই কুড ভিজিট দিস। এরপরে আপার ভিউ থেকে গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিং দেখার জন্য আমরা ফেরি ফলস ট্রেইল হেডের পার্কিং লটে পার্ক করে সেখান থেকে একটা ছোট্ট হাইকিং শুরু করলাম। শুরু করার ঠিক সামনেই কিছু ছোট ছোট কালারফুল জিওথার্মাল পুল দেখা যায়। এগুলোর মধ্যে পরিচিত কিছু হলো ইগারিয়া স্প্রিং, টায়ার পুল। এগুলো কি চমৎকার কালারগুলো! এই পার্কিং লটটা মিডওয়ে গাইজার বেসিনের মূল পার্কিং এরিয়ার একটু দক্ষিণে অবস্থিত। গাড়ি পার্ক করার পর এই ছোট্ট হাইকিং ট্রেল ধরে যেতে হয়। প্রথমে ফায়ারহোল রিভারের উপর দিয়ে ব্রিজটি পার হতে হয়, তারপরে অলমোস্ট 600 মিটারের মতো একটা হাঁটা পথ। ট্রেলটা খুব একটা কঠিন না, তবে শেষের অংশে সামান্য আপহিল ক্লাইম্ব আছে। আর উপরে পৌঁছানোর পরই দেখা যায় সেই আইকনিক এরিয়াল ভিউ, যেখানে পুরো গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিংটা এক বিশাল রংধনুর মতো দেখা যায়। নিচের বোর্ডওয়াক থেকে এর পুরো শেপ বোঝা যায় না, কিন্তু ওভারলুক থেকে এর ডিপ ব্লু সেন্টার আর চারপাশে সেই অরেঞ্জ, ইয়েলো, গ্রিন ব্যাকটেরিয়াল রিংস একসাথে অসাধারণ দেখা যায়।
এই অসাধারণ ভিউ দেখে এরপরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য ইয়েলোস্টোন। আর এই জায়গাটার সবচেয়ে ব্রেথ টেকিং ভিউ পয়েন্ট হচ্ছে আর্টিস্ট পয়েন্ট। গাড়ি পার্ক করে যখন আমরা ওভারলুকের দিকে হাঁটছিলাম তখনও ঠিক বুঝতে পারিনি সামনে কতটা ড্রামাটিক একটা দৃশ্য অপেক্ষা করছে, কিন্তু ভিউ পয়েন্টের একদম কাছে পৌঁছানোর পর হঠাৎ করেই পুরো ক্যানিয়ন যেন আমাদের সামনে খুলে গেল। আর সত্যি বলতে কয়েক সেকেন্ডের জন্য আমরা শুধু চুপ করে তাকিয়েছিলাম। দূরে দেখা যাচ্ছিল বিখ্যাত সেই লোয়ার ফলস। বিশাল উচ্চতা থেকে সাদা পানির প্রবল ধারা নিচে পড়ছে, আর সেই শব্দ পুরো ক্যানিয়নের ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। জলপ্রপাতের চারপাশে বাতাসে ভেসে বেড়াচ্ছিল পানির কুয়াশা, আর সূর্যের আলো পড়ে মাঝে মাঝে ছোট্ট রেইনবো তৈরি হচ্ছিল। আর্টিস্ট পয়েন্ট থেকে পুরো ক্যানিয়নটা যেন একটা জায়ান্ট পেইন্টিংয়ের মতো লাগে। ক্যানিয়নের দেয়ালগুলোতে হলুদ, কমলা, লাল আর গোলাপি রঙের অসাধারণ লেয়ার দেখা যায়, আর এই রঙগুলোর কারণও বেশ ইন্টারেস্টিং। হাজার হাজার বছর আগে ইয়েলোস্টোনের জিওথার্মাল অ্যাক্টিভিটি আর ভলক্যানিক হিট এই পাথরগুলোর মিনারেল কম্পোজিশন পরিবর্তন করেছিল। গরম পানি আর কেমিক্যাল রিয়াকশনের কারণে রক্সগুলোর আয়রন কম্পাউন্ডস অক্সিডাইজড হয়ে যায়, যার কারণে এই ইয়েলো, অরেঞ্জ আর রেডিশ একটা কালার তৈরি হয়েছে। অনেকেই মনে করেন ইয়েলোস্টোন নামটাও এই ইয়েলো কালার্ড ক্যানিয়ন ওয়াল থেকে এসেছে। আর ক্যানিয়ন নিজে তৈরি হয়েছে ইয়েলোস্টোন রিভারের ইরোশনের মাধ্যমে। হাজার বছরেরও বেশি সময় ধরে নদীর প্রবল স্রোত ধীরে ধীরে এই বিশাল ক্যানিয়ন কেটে তৈরি করেছে। আজও সেই নদী এই একই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আর্টিস্ট পয়েন্ট নামটা এসেছে কারণ এই ভিউ পয়েন্ট এতটাই সুন্দর যে বহু শিল্পী এসে এখানে ল্যান্ডস্কেপ পেইন্টিং করতেন। সত্যি বলতে সেখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি নিজেই যেন নিজের হাতে বিশাল এক মাস্টারপিস এঁকেছে। একদিকে রোরিং ওয়াটারফল, অন্যদিকে কালারফুল ক্যানিয়ন ওয়ালস, আর তার মাঝ দিয়ে বয়ে চলা ইয়েলোস্টোন রিভার। তার সাথে শুরু হয়েছিল হালকা তুষারপাত। পুরো দৃশ্যটা সিমুলটেনিয়াসলি পাওয়ারফুল, পিসফুল লাগছিল। ক্যানিয়ন থেকে ফেরার পথে হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম রাস্তার একপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। মানুষজন দূরের দিকে তাকিয়ে আছে, কারো হাতে বাইনোকুলার, কারো হাতে ক্যামেরা। মুহূর্তের মধ্যেই চারপাশে একটা এক্সাইটমেন্ট ছড়িয়ে পড়ল। তারপরই শুনতে পেলাম ব্ল্যাক বিয়ার, দেয়ার ইজ এ ব্ল্যাক বিয়ার। আমরাও এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেলাম। দূরে বন আর ঘাসভূমির মাঝখানে তখন দেখা গেল এক ইয়াং ব্ল্যাক বিয়ার ধীরে ধীরে হাঁটছে। কখনো ঘাসের ভিতর মুখ নামাচ্ছে, কখনো বা আবার মাথা তুলে চারপাশে দেখছে। সত্যি বলতে সেই মুহূর্তটা ছিল কমপ্লিটলি আনএক্সপেক্টেড। কয়েক মিনিট আগেও আমরা ক্যানিয়নের সৌন্দর্যে মুগ্ধ ছিলাম, আর হঠাৎ করেই এখন দাঁড়িয়ে আছি ইয়েলোস্টোনের বন্য প্রকৃতির এক বাস্তব মুহূর্তের সামনে। দূর থেকে সেই ছোট্ট ব্ল্যাক বিয়ারটাকে দেখতে দেখতে মনে হচ্ছিল এই পার্কের আসল সৌন্দর্য শুধু তার ল্যান্ডস্কেপে না, বরং এই ওয়াইল্ড, আনপ্রেডিক্টেবল নেচারের মাঝেও লুকিয়ে আছে। এই পার্কে কখন, কোথায় যে কোন প্রাণী দেখা মিলবে সেটা কেউ আগে থেকে জানে না, আর ঠিক এই আনপ্রেডিক্টেবিলিটিটাই পুরো এক্সপিরিয়েন্সটাকে এত এক্সাইটিং করে তোলে। রাস্তার পাশে হঠাৎ বিশাল আমেরিকান বাইসনের দল দাঁড়িয়ে থাকতে পারে, কখনো বা দূরের উপত্যকায় দেখা যেতে পারে এল্ক, আর যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের মতো ব্ল্যাক বিয়ার অথবা গ্রিজলি বেয়ার। আমরা কিন্তু এক ঝলক একটা গ্রিজলি বেয়ার আর তার কাপকেও দেখতে পেরেছিলাম, কিন্তু সেটা খুবই কম, খুবই অল্প সময়ের জন্য দেখতে পেরেছিলাম। এই তো ওয়াইল্ড লাইফ ওয়াচিংয়ের গল্প করতে করতে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এবারের মতো ইয়েলোস্টোন যাত্রার আমাদের শেষ স্টপ লেক ইয়েলোস্টোন। ইয়েলোস্টোনের জিওথার্মাল শক্তি আর ওয়াইল্ড ল্যান্ডস্কেপের মাঝে এই লেকটা যেন পুরো যাত্রার মধ্যে এক টুকরো প্রশান্তি এনে দিয়েছিল। ইয়েলোস্টোনে পুরো দিনটা কাটানোর পর ধীরে ধীরে আমরা ফেরার পথে বেরিয়ে পড়লাম। পার্কের ভেতরের রাস্তা ধরে গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক পেরিয়ে আমরা ফিরছিলাম কলোরাডো এর দিকে। ফেরার পথটাও ছিল অসম্ভব সুন্দর। রাস্তার দুপাশে পাহাড়, পাইন বন আর দূরে বরফে ঢাকা ল্যান্ডস্কেপ যেন শেষবারের মতো আমাদের ইয়েলোস্টোনের সৌন্দর্য অনুভব করাচ্ছিল। পথে আমরা হঠাৎ একটা ফ্রোজেন লেক দেখতে পেলাম। পুরো লেকটা বরফে ঢেকেছিল আর চারপাশে ঠান্ডা নিস্তব্ধতা জায়গাটাকে আরও সাররিয়াল করে তুলছিল।
আমরা কিছুক্ষণ সেখানে থেমে শুধু সেই শান্ত দৃশ্যটা উপভোগ করছিলাম। এটা ছিল আমাদের কাছে একটু সারপ্রাইজিং, কারণ আমরা এটা আশা করিনি। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। ইয়েলোস্টোন থেকে ফেরার সময় গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছিল গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্কের ভেতরের সেই শান্ত পাহাড়ি রাস্তা ধরে। তখন দিনের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছিল, আর আমাদের পুরো ট্রিপটার শেষ হওয়ার অনুভূতিটা যেন আরও বেশি বাস্তব লাগছিল। এই কয়েকদিনের জার্নিতে আমরা দেখেছি গাইজারের বিস্ফোরণ, রঙিন জিওথার্মাল স্প্রিং, বন্য প্রাণী, তুষার ঢাকা ল্যান্ডস্কেপ, এন্ডলেস মাউন্টেন রোডস, আর এখন ফেরার পথে সব স্মৃতিগুলো একসাথে যেন মাথায় ভেসে উঠছিল। রাস্তার দুপাশে পাইন বন আর দূরের পাহাড়গুলো গোল্ডেন আওয়ারের আলোয় আরও সুন্দর লাগছিল। আর ঠিক তারপরেই আমরা পৌঁছালাম আমাদের লাস্ট ব্রেথ টেকিং ভিউ পয়েন্টে। সামনে শান্ত একটি লেক, তার উপরে বিশাল পাহাড়ের সারি, আর ধীরে ধীরে ডুবে যাওয়া সূর্য পুরো আকাশটাকে কমলা, গোলাপি আর সোনালি রঙে রাঙিয়ে দিচ্ছিল। আমরা কিছুক্ষণ শুধু চুপচাপ দাঁড়িয়ে সেই সানসেট দেখছিলাম। কোনো শব্দ ছিল না, শুধু পাহাড়, লেক আর দিনের শেষ আলো। মনে হচ্ছিল এত সুন্দর একটা জার্নির জন্য এর চেয়ে পারফেক্ট এন্ডিং আর হতেই পারত না। শান্ত লেকের উপর শেষ আলোটা পড়ে পানি যেন আয়নার মতো ঝলমল করছিল, আর দূরের পাহাড়গুলো ধীরে ধীরে গাঢ় নীল ছায়ায় মিশে যাচ্ছিল। আর যখন রাত নামতে শুরু করলো, আমরা ধীরে ধীরে পিছনে ফেলে এলাম গ্র্যান্ড টিটনের সেই পাহাড় আর লেকের দৃশ্য। গাড়ির জানালার বাইরে শুধু অন্ধকার, আর ভেতরে ছিল অসংখ্য স্মৃতি। আর এভাবেই শেষ হলো আমাদের গ্র্যান্ড টিটন ও ইয়েলোস্টোন যাত্রা। আশা করছি আপনারা সবাই অনেক উপভোগ করেছেন। আমরা শিগগিরই আবার আসবো অন্য কোনো ভিডিও লগ নিয়ে। ততদিন পর্যন্ত বাই। বাই।